ব্যস্ত পায়ে কনফারেন্স রুম পেরিয়ে কোম্পানির পার্কিং লটে এসে থামল। দ্রুত গাড়িতে উঠে পাড়ি দিল অজানার উদ্দেশ্যে। সবকিছু যেন বিষাক্ত লাগতে শুরু করলো তার। একটু রিফ্রেশ হওয়া দরকার। আশেপাশের সবকিছুই যেন ডিস্টার্ব করতে শুরু করলো তাকে। মাথায় বারবার নিজের হেরে যাওয়ার পরিস্থিতিগুলো ফুটে উঠতে লাগলো। মস্তিষ্কের নিউরনগুলো বারবার একই দৃশ্য প্রতিফলন করতে লাগলো। অশ্রুরা রিধির চোখের কার্নিশে ইচ্ছে মতো খেলা করতে লাগলো। না, রিধি মুছল না, ঝরে যেতে দিল নিজের মতো করে তাদের। গাড়ি ড্রাইভ করে চলতে লাগলো অজানার উদ্দেশ্যে। এখন আর বাড়ি ফিরবে না সে। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না রিধির। ইচ্ছে মতো স্পিডে ডেসপারেটলি গাড়ি চালাচ্ছে রিধি। আজ আর যেন কোনো কিছু নিয়ে ভয় হচ্ছে না তার। হয়ে যাক যা হওয়ার। শহর পেরিয়ে নির্জন পরিবেশে এসে পড়েছে রিধি। চারিদিকের পরিবেশ সম্পর্কে কোনো খেয়াল নেই রিধির। সব কিছুই বিরক্তিকর লাগছে। কতটা পথ পেরিয়ে এসেছে, কোথায় আছে কোনো ধারণাই নেই রিধির। তবুও পাগলের মতো ড্রাইভ করে চলেছে। তার মধ্যে যেন ঝড় চলেছে। কে সামলাবে সেই ঝড়? নিজেকে সামলাতে আজ ব্যর্থ রিধি, কিন্তু পরিস্থিতি রিধির সহায় হলো না। মেকানিজমে চালিত গাড়িটি আর রিধির সাথে সায় দিতে পারল না। থেমে গেল নির্জন পরিবেশের ব্যস্ত সড়কে। একটু পর পর হঠাৎ দুই একটা গাড়ি ছুটে চলেছে নিজ গন্তব্যে। তাদের একে অন্যকে নিয়ে নেই কোনো হেলদোল। গাড়ি থেকে নেমে পড়ল রিধি। ক্রোধে আক্রোশে গাড়ি থেমে নেমে লাথি মারল গাড়িতে। গাড়ি থেমে যাওয়ায় নিজের উপর রাগটা যেন বেড়ে গেল কয়েক গুণ। গাড়ির পেট্রোল শেষ। সবকিছুর জন্যে রিধি নিজেকে দায়ী ভাবতে লাগলো। কই আগে কোনো কিছুর জন্যে তো এমন লাগেনি, তবে আজ কেন লাগছে? চারিদিক থেকে একটা শব্দই শুনতে পেল রিধি। একটা শব্দই গেঁথে গেল তার অন্তঃস্থলে। ইউ আর ফেইলোর রিধি, ইউ আর ফেইলোর। ইউ আর এ বিগ জিরো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, কোনো কাজেরই নও তুমি। ব্যস্ত রাস্তা পেরিয়ে এক নির্জন গাছের কাছে পৌঁছলো রিধি। দেখে মনে হচ্ছে আর একটু ভিতরের দিকে গেলে গ্রামের দেখা পাওয়া যাবে। গাছের নিচে ছোট্ট একটা বেঞ্চ পাতা, সামনেই ছোটখাটো একটা পুকুর। জায়গাটাও বেশ মনোরম। শো শো করে বাতাস বয়ে চলেছে। মনকে শান্ত করার জন্যে উপযুক্ত পরিবেশ। বেশি কিছু না ভেবে বেঞ্চে বসে পড়ল রিধি। হাত দিয়ে মুখ ছাপিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো রিধি। দ্রুত গতিতে একটা ব্লু কালারের গাড়ির পিছু নিচ্ছে একটা হোয়াইট কালারের কার। বেশ অনেকক্ষণ ধরে দুটো গাড়ির মধ্যে টক্কর চলছে, তবে কেউ কাউকে এক চুলও ছাড় দিতে নারাজ। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর হোয়াইট কালারের কার থেকে শোনা গেল হৃদের বিরক্তি নিয়ে বলা এক কণ্ঠস্বর। কি করছো জাবিদ? আমরা এখানে কোনো ফিল্ম করতে আসিনি, না সচেতন নাগরিক হতে। গাড়ির স্পিড বাড়াও ইডিয়েট। হোয়াট রাবিশ! ট্রেনিং কি এমনি এমনি দেওয়া হয়েছে তোমাদের? স্টুপিড! স্পিড বাড়াও। ভোর, শিশির, তৈরি থাকো তোমরা। গাড়িতে উপস্থিত লোকগুলো ব্যস্ত স্বরে বলল। জি স্যার। ব্যস্ত রাস্তায় হৃদের কথা মতো দক্ষ হাতে গাড়ি চালাতে লাগলো জাবিদ। এই একটা মানুষের ইনস্ট্রাকশন তাদের কাজের প্রতি আরো মোটিভেট করে তোলে। সামনের গাড়িটা এখন প্রায় কাছেই চলে এসেছে। বোঝাই যাচ্ছে পেছনের গাড়ির সাথে তাল মেলাতে যথেষ্ট হিমশিম খাচ্ছে এখন। প্ল্যান মাফিক নিজের মাথায় পরিকল্পনাগুলো সাজিয়ে নিল হৃদ। হঠাৎ করে কিছু দেখে নজর আটকে গেল হৃদের। না, সে ভুল দেখছে না। তাকে চিনতে হৃদের এক বিন্দুও ভুল হবে না। চিৎকার করে গাড়ি থামাতে বলল হৃদ। এতে বেশ হতভম্ব সবাই। গাড়ি থামালে তো তারা সামনের গাড়ি থেকে পিছিয়ে যাবে। তাহলে এই অর্ডার দিচ্ছে কেন হৃদ? হৃদের কথা মতো তৎক্ষণাৎ গাড়ি থামালো জাবিদ। গাড়ি থেকে নেমে পড়ল হৃদ। সকলের দিকে তাকিয়ে বলল, আমাকে ইমার্জেন্সি একটু যেতে হবে, বাকিটা তোমরা দেখে নাও। বলেই নিজের লক্ষ্যের দিকে পা বাড়ালো হৃদ। ভোর তখন কিছুটা দ্বিধাগ্রস্ত স্বরে বলল, কিন্তু স্যার আপনি ছাড়া আমরা কিভাবে? জি। থেমে গেল হৃদ। স্বাভাবিক দৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে বলল, দ্যাটস নট রাইট যে আমি থাকলেই তোমরা অপরাধীদের ধরতে পারবে, না হলে নয়। শুধু মনে রেখো আমরা সিআইডিতে কাজ করি। সিআইডি জাস্ট নট 3 ওয়ার্ড, ইট মিনস ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।
আমাদের কাজ হলো দেশ থেকে সন্ত্রাস দূর করা, তা যে কোনো মূল্যে। যেদিন থেকে এটা তোমাদের ব্রত হবে সেদিন থেকে নতুন তুমি বা তোমাদের জন্ম নেবে। তোমাদের লক্ষ্য হবে হয় নিজের জীবন দেয়া, না হয় দেশের শত্রুদেরকে ধ্বংস করা। মনে রেখো, তুমি যখন দল বেঁধে পশু শিকার করবে তখন জাস্ট একজন তোমাকে ভয় পাবে, আর যখন একা একদল পশুকে শিকার করবে তখন জঙ্গলের সব পশু তোমাকে ভয় পাবে। আশা করি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো। সো নিজেদের তৈরি করো। সকলে সমন্বিত স্বরে বলল। জি স্যার। গুড। আর স্পিড, এই ইচ্ছা শক্তিটাই চাই। হ্যাঁ, অপরাধীদের নিয়ে ফিরতে হবে, একটাও যেন পালাতে না পারে। উত্তরের অপেক্ষা করল না হৃদ, হনহনিয়ে চলে গেল দৃষ্টির সীমার বাইরে। পরন্ত বিকেলের শেষ রশ্মিটা পড়ছে রিধির মুখে। শো শো বাতাসে রোদের তাপ তেমন গায়ে লাগছে না রিধির। কান্না করতে করতে তার গলা বসে গেছে। হাত দিয়ে মুখ ছাপিয়ে ধরে বসে আছে রিধি। হঠাৎ নিজের হাতে কারো অস্তিত্ব টের পেল রিধি। সারা শরীর অজানা আবেশে শিরশির করতে লাগলো। মনে হলো সে এসেছে, কিন্তু এখানে কিভাবে? পাশে তাকালো রিধি। নিজের প্রত্যাশিত মানুষটাকে সত্যিই নিজের পাশে বসে থাকতে দেখে রিধি ঝাঁপিয়ে পড়ল হৃদের বুকে। মনের মধ্যে তার একবারও প্রশ্ন এলো না যে হৃদ এখানে কিভাবে এলো। তার শুধু মনে হলো এই মানুষটাকেই এখন প্রয়োজন তার। এই বুকেই সে তার সমস্ত অভিযোগ পেশ করতে পারবে। এখানেই তার শান্তির আশ্রয়। রিধির মাথায় হাত বুলিয়ে দিল হৃদ। কান্নার লেশ মাত্র বাড়ল রিধি। অভিযোগের ডালি সাজালো রিধি। নিজের মনের কথাগুলো উপরে দিল হৃদে সান্ত্বনামূলক আদর পেয়ে। চিৎকার করে বলল, হেরে গেছি আমি, হেরে গেছি নিজের কাছে, কারো বিশ্বাসের কাছে। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি ব্যর্থ। সত্যি আমার কোনো যোগ্যতা নেই। পরিস্থিতি বারবার যেন আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটা। হেরে গেছি আমি পরিস্থিতির কাছে, হেরে গেছি, নিঃস্ব হয়ে গেছি। সব এলোমেলো হয়ে গেছে, সব কিছু বিষাক্ত লাগছে। রিধির মুখটি তুলল হৃদ। চোখে পানি মুছে দিল, কপালে স্নেহের চুমু ছোয়ালো। শান্ত হলো না রিধি, হেঁচকি তুলে কাঁদতে লাগলো। মুখে আঙ্গুল দিয়ে মুখ দিয়ে শব্দ করে বলল, কান্না নয়, কান্না মানুষকে ভেঙে দেয়। কান্না মানে ক্ষণস্থায়ী সময়ের জন্য হালকা হওয়া মাত্র। মানুষ আমাদের দুর্বলতায় আঘাত করে কাঁদানোর জন্য। আমাদের কাঁদতে দেখে তারা খুশি হয়। আমি শুনতে চাই না তুমি কেন কেঁদেছো বা কি জন্য কাঁদছো। আমি শুধু জানি তুমি কান্না করতে পারবে না, কখনোই না। এই চোখে দুর্বলতা নয়, তেজ মানায়। যেই তেজে দগ্ধ হবে তারা, যারা তোমাকে থামাতে চাইবে। পুড়ে যাবে এই চোখের আগুনে, ঝলসে যাবে তাদের দেহখানি। কোনো নারীকে অসম্মান করার আগে তারা ভয়ে সংকুচিত হয়ে যাবে। এই চোখে অশ্রু নয়, আগুন মানায়, যা মানাবে না কোনো স্থান, কাল, ভেদাভেদ। মানবে শুধু ন্যায়নিষ্ঠতা, সত্যের পথ। বিশাল সাম্রাজ্য পুড়িয়ে দিতে এই চোখের এক চিলতে আগুনের ফুলকি যথেষ্ট। এই চোখ থেকে যখন আগুন বের হয়, আঘাতগুলো তখন পেট্রোলের মতো কাজ করবে। তখন পরিস্থিতিতে তোমাকে যত আঘাত করবে তুমি তত দাউ দাউ করে জ্বলে উঠবে। যত রকম পরিস্থিতি আসবে তুমি তত রকম ভাবে নিজেকে তৈরি করতে পারবে। নিজেকে কাঠ নয়, লোহা তৈরি করো। কাঠ কিছুদিন হয়তো কয়লা হয়ে আগুন ছড়াতে পারবে, কিন্তু লোহা হলে তুমি যত পড়বে তত মজবুত আর ধারালো হবে। জীবনে একটা আঘাত কখনো বলে দেয় না তুমি কি, অথবা যুদ্ধে প্রথম কে আঘাত করলো তা দিয়েও বোঝা যায় না যুদ্ধে কে জয়ী হবে। শেষ পর্যন্ত কার দেহটা জমিনে লুটিয়ে পড়লো সেটাই নির্ধারণ করে যুদ্ধে বিজয় কার হবে। কোনো কাজ প্রথম করবে বলেই তুমি পারবে না এমন কোনো কথা নেই। চোখের পলকে যেমন ইতিহাস রচনা করা যায় না, ঠিক তেমনই কোনো নকশা, ব্লু প্রিন্ট কিংবা দীর্ঘদিনের পরিকল্পনাও বলে দেবে না যে তুমি ইতিহাস তৈরি করতে পারবে। শেষ অবধি নিজের আত্মবিশ্বাস ধরে রাখাই বড় কথা, মনোবল আরও দৃঢ় করাই বড় কথা। যেখানে যেখানে আঘাত পেয়েছো সেখান থেকেই শেখো, নতুন করে আঘাত করতে শেখো। নিজের খারাপ স্মৃতিগুলোকে উপড়ে ফেলে দাও। উপড়ে ফেলতে না পারলে শেষ করে দাও কিছু বিনষ্টকারীকে। আমি এইরকম রিধিকে দেখতে চাইনি যে ভেঙে গুড়িয়ে গেছে, যার চোখে অশ্রু কণারা খেলা করে। যতটা অভেদ্য তোমার লক্ষ্য, বন্দুক ছোড়ার প্রতি তোমার নেশা ততটাই অভেদ্য করো নিজে, যাতে কেউ বা সামান্য কোনো পরিস্থিতি তোমাকে ভেদ করতে না পারে। তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুখেশিনী, তুমি সুভাষিনী, তুমি সুহাসিনী, তুমি তেজোময়ী, তুমি অসূর্যম প্রস্যা,
মেঘ কালো কেশ, কাজল কালো চুল, গভীর অন্তমের ডাগর ডাগর দুটি চোখ, অভেদ্য দূরদর্শিতাপূর্ণ লক্ষ্যভেদ, আত্মবিশ্বাস সম্পন্ন পদক্ষেপ, দৃঢ় স্থির ভঙ্গিমা। রিধির মুখটা নিজের হাতের আঁচলে পুড়ে নিয়ে শেষের কথাগুলো বলল হৃদ। উঠে দাঁড়িয়ে হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল রিধি। হৃদও তার প্রেয়সীকে আশ্রয় দিল মন কুঠুরিতে। সামান্য নিঃশ্বাস নিয়ে আবার বলল, তোমার ওইসব রূপই আমার পছন্দ। এই ভেঙে গুড়িয়ে পড়া বিধ্বস্ত রূপ নয়, এই রূপ তোমার জন্য নয়। মনে রাখবে, যবে থেকে পরিস্থিতির রোষানলে পড়ে চোখের পানি ফেলা বন্ধ করবে, তবে থেকে তোমার জয় শুরু। বন্দুকের গুলির শব্দে হৃদের কথায় বাধা পড়ল। আর বলতে পারল না হৃদ। বন্দুকের শব্দে কিছু চমকে ওঠে হৃদ। অবাক ভঙ্গিতে পিছনে তাকিয়ে দেখে একজন কালো পোশাকধারী লোকের রক্তরঞ্জিত দেহখানি পড়ে আছে। তারপর আবার সামনের দিকে তাকিয়ে নিজের কোমরে বন্দুক না পেয়ে রিধির হাতে বন্দুক দেখে কি হয়েছে বুঝতে সময় নিল না হৃদ। তার চমকিত চোখ জোড়া দিয়ে তাকিয়ে রইল রিধির দিকে। রিধি স্বাভাবিক। হৃদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, কিছুক্ষণের জন্য মাইন্ড ডাইভার্ট হয়েছিল ঠিকই, তাই বলে নিজের চোখের সামনে নিজের স্বামীর দিকে কেউ রিভলভার পয়েন্ট করবে আর আমি তার চেয়ে চেয়ে দেখবো, এতটা দুর্বলও কিন্তু আমি নই। হৃদ মুচকি হাসল। এইটাই হয়তো নারীর শক্তি, যে নিজে যতটাই বিধ্বস্ত থাকুক না কেন, কিন্তু নিজের পরিবার এমনি নিজের স্বামীর দিকে আঘাত এলে নিজেকে সামলে নিয়ে রুখে দাঁড়িয়ে সময় নেয় না। মনের মধ্যে কিছুটা শান্তির আভাস বয়ে গেল হৃদের। অনাকাঙ্ক্ষিত প্রাপ্তির দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, শুনেছি প্রেমে পড়লে নাকি ছেলেদের বুকের ছাতি 56 ইঞ্চি বেড়ে যায়, কিন্তু এখানে তো দেখছি উল্টো। রিধি রাগ দেখিয়ে সামনে তাকিয়ে বলল, পিঞ্চ মেরে কথা বলবেন না একদম। পিঞ্চ মারলাম কোথায়? যা সত্যি তাই বলছি। রিধি কিছুটা এগিয়ে এলো হৃদের কানে, ফিসফিসিয়ে বলল, ইউ আর নট মাই লাভার, ইউ আর মাই হাজব্যান্ড। জবাবে কিছু বলল না হৃদ। নিজের মুখের মুচকি হাসি বজায় রেখে পকেটে হাত গলিয়ে ফোন বের করে জাবিদকে 5 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে হাজির হতে বলল। রাস্তার পাশে এসে রিধিকে নিয়ে দাঁড়ালো হৃদ। দূর থেকে দেখা যাচ্ছে একটা হোয়াইট কালারের কার তাদের দিকেই এগিয়ে আসছে। চোখের পলকে ফেলার সাথে সাথেই গাড়িটা এসে দাঁড়ালো হৃদের সামনে। গাড়ির থেকে বেরিয়ে এলো জাবিদ। হৃদ জাবিদের দিকে তাকিয়ে বলল, অলোকে জাবিদ। জি স্যার, সবগুলো ক্রিমিনাল এখন আমাদের কাস্টাডিতে আছে। শিশির সবাইকে নিয়ে চলে গেছে। জাবিদের দিকে তাকিয়ে রিধির হাত ধরে গাড়িতে উঠল হৃদ। গুড। পেছনের দিকে তাকিয়ে দেখো, একটা লাশ পড়ে আছে। খোঁজ নাও কে বা কারা একে পাঠিয়েছিল। আর হ্যাঁ, কিভাবে মারলো রিপোর্ট জানতে চাইলে বলবে ক্রস ফায়ারে মারা গেছে। ঘাড় নাড়িয়ে লাশের দিকে চলে গেল জাবিদ। এতক্ষণ হৃদ আর জাবিদের কথা শান্ত ভঙ্গিতে শুনছিল ভোর। জাবিদ চলে যেতেই ভোর গিয়ে বসলো ড্রাইভিং সিটে। পথ পেরিয়ে গাড়ি প্রবেশ করলো ব্যস্ত শহর ঢাকার সড়কে। চারিদিকে লোক সমাগমে টইটম্বুর। ঘন ঘন যন্ত্রচালিত গাড়ির জ্যাম। বিরক্ত হলো হৃদ। এর মধ্যে হঠাৎ করে গাড়ি থেকে নেমে পড়ল রিধি। প্রশ্নবোধক দৃষ্টিতে রিধির দিকে তাকালো হৃদ। রিধি স্বাভাবিকভাবে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনারা এগোন, আমি আসছি, একটু কাজ আছে এখানে। হৃদ সময় নষ্ট না করে বলে ফেলল। কিসের কাজ? রিধি উত্তর দেবে তার আগেই হৃদের ফোন বেজে উঠল। ফোন বের করতেই ফোন স্ক্রিনে এসিপি আকরাম হাসানের নাম ভেসে উঠল। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আকরাম হাসানের হৃদকে এমার্জেন্সি আসতে বলল। হৃদ আর এসিপি স্যারের কথা শুনে রিধি বলল, আপনারা চলে যান, আমি আসছি, বেশি সময় লাগবে না আমার। বাধ্য হয়ে রিধিকে রেখেই গাড়ি নিয়ে এগিয়ে গেল হৃদ। অন্ধকার আচ্ছন্ন দোতলা বাড়ি। হঠাৎ হঠাৎ হুতুম প্যাঁচার বিচ্ছিরি স্বর শোনা যাচ্ছে। ঝিঝি পোকার ঝিঝি শব্দের সাথে তাল মিলিয়ে এগিয়ে আসছে কারো চিৎকার। কষ্টদায়ক বিভৎস সেই চিৎকার।
পিশাচের মতো নৃশংস কিছু নরপশু তাদের খায়েশ মেটাতে ব্যস্ত। বিধ্বস্ত রমণীটি চিৎকার করে ছেড়ে দিতে বলছে, কিন্তু নরপিশাচগুলো তাদের নিষ্ঠুরতার প্রমাণ দিতে ব্যস্ত। এমন সময় হুট করে বন্ধ দরজা খোলার শব্দে সবার নজর গেল দরজার দিকে। দরজা খুলতেই হুট করে এক টুকরো আলো এসে প্রবেশ করলো ঘরের মধ্যে। ভিতরের রমণীটি হয়তো আশার আলো দেখতে পেল। প্রাণ সঞ্চয় হলো যেন তার অন্তঃস্থলে। ডোকরে কেঁদে উঠল মেয়েটি। সকলের দৃষ্টি তখন দরজার দিকে। অন্ধকার পেরিয়ে এগিয়ে আসছে অবয়বটি। ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্টের সাথে ইং করে পরা, উপরে কালো জ্যাকেট পরা, ওড়না জাতীয় কিছু দিয়ে মুখশ্রী ঢাকা। তার কৌতূহল সৃষ্টি হলো ভিতরে উপস্থিত লোকগুলোর ভিতরে। অবয়বটির হাতে হকি স্টিক। দক্ষতার সাথে হকি স্টিকটি ডান হাতে ঘুরিয়ে চলেছে সে। কৌতূহল ঠেলে একজন বলে ফেলল, এই কে রে তুই? জবাব এলো না অপর পাশ থেকে। এক পশলা দমকা হাওয়া ছুঁয়ে দিল অবয়বটিকে। বাম পাশ থেকে ওড়নার এক প্রান্ত টেনে ছুঁড়ে ফেলল মেঝেতে। ঝরঝরে চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে তার। ঢোক গিলল সামনে উপস্থিত ছেলে তিনটে। এগিয়ে গেল অবয়বটির দিকে। সেই সাথে স্পষ্ট হতে লাগলো উক্ত প্রতিবিম্ব। দেখা গেল সেই অবয়বটির হিংস্র মুখখানা। দরজায় উপস্থিত রমণীর মুখখানা দেখে চিনতে কষ্ট হলো না রোহানের। তবে বাকি দুইজন এখনো প্রশ্নবোধক মুখে লালসার নজরে চেয়ে আছে রমণীর দিকে। তুই? অবাক হয়েছিস নাকি? জবাব দিল না রোহান। মেয়েটি আবার বলল, কি বলেছিলাম আমি? যদি বেঁচে থাকি আমার হাতে মৃত্যু দেব তোর। নারীর প্রতি তোর লোভ লালসার নজর দিয়ে তাকানোর শেষ দিন হবে আমি ফিরে আসলে। আমি ফিরে এসেছি। রিশাদ চৌধুরী হৃদের বউ রিশাদ অয়নিকা চৌধুরী। আমি তো তোকে বুদ্ধিমতী ভাবতাম, কিন্তু তুই তো দেখছি খুব বোকা। আগেরবার ভাগ্যের জোরে বেঁচে গেছিলি, এবার কি করবি? আমি কি করব তা না হয় দেখিয়ে দিই। ভেবেছিলাম সব স্বীকার করেছিস, ক্ষমা করে দিই। কিন্তু ওই যে কথায় আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। যেই ছাড়া পেলে অমনি নতুন জোট বানিয়ে মেয়েদের তুলে নিয়ে নিজের নৃশংসতার পরিচয় দিতে শুরু করলি। তবে না, এবার আর না। আজই হবে তোর শেষ দিন। কি তুই তুই মারবি আমাকে? রোহানের হাসি দেখে ঘৃণায় রোহানের দিকে থুতু ফেলল রিধি। এগিয়ে গেল বিধ্বস্ত মেয়েটির দিকে। মেয়েটি জড়সড় হয়ে বসে আছে বিছানার কিনারা বরাবর। রিধি মেয়েটির দিকে এগিয়ে যাবে, এমন সময় রোহানের পাশে একজন লোক টলতে টলতে উঠে এগিয়ে আসতে লাগলো। আর অপরজন টেবিল থেকে একটা ফুলদানি ছুঁড়ে দিল রিধির দিকে। নিচু হয়ে সরে গেল রিধি। কোমর থেকে বন্দুক বের করে গুলি করল ছেলেটির পাঁজর বরাবর। বুকে হাত দিয়ে মেঝেতে পড়ে গেল ছেলেটি। রোহান আর অপর ছেলেটিও টলতে টলতে এগিয়ে আসতে লাগলো রিধির দিকে। মরণাত্মক হাসিতে মেতে উঠল রিধি। সিরিয়াসলি তোরা আসছিস আমাকে মারতে? আর এই অবস্থায় তোরা তো নিজেরাই মদে মাতাল। হয়তো কথাটা কানে গেল রোহানের। সত্যিই যেন মাথাটা ঝিম ধরে উঠল। কিল মেরে বিছানার কাছে ফেলে দিল রিধি ছেলেটিকে। ছেলেটি হুমড়ি খেয়ে পড়ল খাটের কোণা বরাবর। মাথা থেকে কলকলিয়ে রক্ত বের হতে লাগলো ছেলেটির। মাথাটি যেন ঘুরে উঠল তার। মাথা ঘোরার ফলে আর উঠে দাঁড়াতে পারল না ছেলেটি। বিছানার কাছে গিয়ে চাদর দিয়ে মেয়েটিকে মুড়িয়ে দিল রিধি। তারপর হকি নিয়ে এগিয়ে এলো রোহানের দিকে। পেটের ঠিক মধ্যস্থল বরাবর লাথি দিতেই উপর হয়ে নেশার বুদে নিজেকে সামলাতে না পেরে মেঝেতেই পড়ে গেল রোহান। হাতের হকি দিয়ে হাতে পায়ে সমান তালে মারতে লাগলো রিধি। চিৎকার করে কান্না করতে লাগলো রোহান। তবুও থামল না রিধি। সে যেন আজ থামতে নারাজ। রোহানের চিৎকারের শব্দের আশেপাশের পাকপাখালিও আশ্রয় খুঁজতে উড়াল দিল দূর আকাশে। খুব শখ না মেয়েদের নিজের ভোগের বস্তু বানানোর? আজ তোকে এমন মৃত্যু দেব যে কুকুরও তোর দেহখানি দেখলে দূরে পালাবে ঘৃণায়। হকির আঘাতে প্রায় আধমরা হয়ে গেছে রোহান। মাথা হাত পা থেকে কলকল করে রক্ত বের হচ্ছে অবিরাম ধারায়। সেদিকে খেয়াল নেই রিধির। সে প্রতিক্রিয়াহীন আজ।
কোমর থেকে রিভলভার বের করে পয়েন্ট করলো রোহানের দিকে। ভয়ে নিজেকে গুটিয়ে নিল রোহান। মায়াহীন রোশানের হিংস্র হাসিতে মেতে উঠে গুলি করলো রোহানের কপাল বরাবর। চিৎকার করে উঠল রোহান। তারপর রোহানের হৃৎপিণ্ড বারবার গুলি করলো রিধি। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো রোহান থুতু ফেলে। হাতে রিভলভার বিছানায় রেখে এগিয়ে গেল বিছানায়, ভয়ে আতঙ্কগ্রস্ত মেয়েটির দিকে। মাথায় হাত বুলিয়ে পরম মমতার সাথে বলল, ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না। আমার সাথে চলো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি। মেয়েটিও বিশ্বাস করলো রিধিকে। নিজের বিধ্বস্ত জামাকাপড় ঠিক করে এগিয়ে গেল রিধির সাথে। আকরাম হাসানের কেবিনে একটা কেস নিয়ে কথা বলছে রিদ আর আকরাম হাসান। এমন সময় ফোন বেজে উঠল রিদের। রিদ আকরাম হাসানকে বলে, এক্সকিউজ মি স্যার। বলেই বেরিয়ে গেল কেবিন থেকে। হ্যাঁ বলো, কোনো খবর পেলে? স্যার, রিদি এসেছিল রোহান পুরাতন বাড়িতে। কি, রিধি একা গেছিল? হ্যাঁ স্যার, এখানে রোহানের লাশ পড়ে আছে আর দুটো ছেলে আছে যারা আহত। কি বলছো জাবিদ? স্যার, মনে হয় রিদি এসব করেছে। এখানে আপনার রিভলভার পড়ে আছে। রিদ কোমরে হাত দিয়ে নিজের রিভলভার পেল না। তখন তার মনে পড়ল, হ্যাঁ, রিধি তখন সেই লোকটাকে মারতে গিয়ে তার রিভলভার নিয়েছিল। তারপর আর দেয়নি। হৃদের পাশ থেকে কোনো শব্দ না পেয়ে জাবিদ আবার বলল, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জাবিদ, শুনছি। তুমি রিভলভারটা নিয়ে বেরিয়ে পড়ো, দেন রোহানের লাশটা গুম করে দাও, যেন কেউ কিছু বুঝতে না পারে। মিডিয়ার কাছে যেন নিউজটা না ছড়ায়। আর বাকি ছেলে দুটোকে আমাদের গোডাউনে বন্দি করে রাখো। জি স্যার। আর সেই মেয়েটির কি খবর যার নামে মিসিং কেস করা হয়েছিল? স্যার, আমি মেয়েটাকে ট্রেস করেই এখানে এসে এসব দেখি। পরে খোঁজ নিয়ে শুনি মেয়েটা নাকি বাড়ি ফিরে গেছে। ওহ, ওকে, রাখছি। 10টা নাগাদ বাড়ি ফিরল হৃদ। চোখ দুটো লাল হয়ে আছে তার। রিধি তখন রান্নাঘরে বসে তার বড় মার সাথে গল্প করে। হৃদকে এভাবে যেতে দেখে কিছুটা অবাক হলো রিধি। হৃদ উপরে গিয়েই চিৎকার করে ডাকতে লাগলো রিধিকে। দৌড়ে ঘরে গেল রিধি। পেছন থেকে ঘরের দরজা বন্ধ করে দিল হৃদ। পেছন ফিরে হৃদকে দেখে খানিক চমকালো রিধি। ধবধবে সাদা শার্টটা এই রাতেও ঘামে ভিজে একাকার। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়ছে। শার্টের হাতাটা কোনোই অবধি গোটানো। হাতঘড়িটা খুলে ছুঁড়ে ফেলল হৃদ। চিৎকার করে বলল, তুই রোহানকে মেরেছিস? কি হলো, কথা কানে যায় না? এখন চুপ করে আছিস কেন? তোর কোনো আইডিয়া আছে আমি তোকে নিয়ে কতটা টেনশনে থাকি? আর তুই একা কি করে সেখানে গেছিলি? রিল্যাক্স হন আপনি, আমি ঠিক আছি। রিধির দিকে এগিয়ে এলো হৃদ। রিধির দুই বাহু ধরে রিধিকে ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তুই কেন আমাকে বুঝিস না? যদি কিছু হয়ে যেত তখন তখন কি হতো? কি হতো? রিধির এমন জবাব শুনে রিধিকে ধাক্কা দিয়ে ফেলে দিল হৃদ। রিধি বিছানায় গিয়ে পড়ল। আর এইদিকে ঘরের প্রত্যেকটা জিনিস তছনছ করতে লাগলো হৃদ। ভেঙে গুঁড়া গুঁড়া করে লাগলো ঘরের জিনিসপত্র। সে এখন প্রচুর রাগান্বিত। দেখেই বোঝা যাচ্ছে সময় নষ্ট করলো না রিধি। দৌড়ে গিয়ে হৃদকে জড়িয়ে ধরল রিধি। সবকিছু যেন থমকে গেল হৃদের। সবকিছু যেন স্তব্ধ। দমকা হওয়ার সাথে শান্তির তৃপ্তি ছুঁয়ে দিল হৃদকে। বুক ভরে নিঃশ্বাস নিল হৃদ। এতক্ষণ যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। হৃৎপিণ্ড যেন নিজের গতি ফিরে পেল। মাথার প্রতিটি নিউরন জানান দিল না সে ভালো আছে। শরীরের প্রতিটি কোষ থেকে রক্ত কণা বলে দিল সে আছে, তার খুব কাছে, তার সন্নিকটে, তার অন্তঃস্থলে। হৃদও জড়িয়ে ধরল রিধিকে। নিজেকে শান্ত করে রিধির মুখটা উঁচু করে নিজের দুহাতের আঁচলে পুড়ে নিল। চোখ দিয়ে অশ্রু বর্ষণের স্রোতধারা দেখা দিল। কেন বুঝিস না তোকে ছাড়া আমার চলবে না? একটা সময় আমি ভয় কি বুঝতাম না, এখন আমি ভয় পাই, খুব খুব ভয় পাই। তোকে হারানোর ভয়, যা আমাকে পুড়িয়ে দেয় যত্ন করে। কবে আমার কষ্টগুলো বুঝবি তুই? বুঝি তো আমি। না, তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু বুঝিস না। বুঝলে তুই কখনোই এটা করতে পারতি না, কখনোই না। তুই আমাকে বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা দিস না প্লিজ। আমি সইতে পারি না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাই আমি। আমার ভেতর কেঁদে কেঁদে শেষ হয়ে যায়। সবাই বলে পুরুষরা কাঁদে না,
পুরুষরা কাঁদলে দুনিয়া হাসে। না, সেটা মিথ্যা। পুরুষরা কাঁদে, তবে তারা বাইরে কাঁদে না। পুরুষের অন্তর কাঁদে, যা কেউ দেখতে পায় না। শান্ত হন। চুপ, কোনো কথা না। তুই জানিস আমি কিভাবে বাড়ি অব্দি পৌঁছেছি? আমি সব ছাড়তে পারবো, তোকে না, কখনোই না। মিশে গেছিস তুই আমার সাথে। বোবা মনের এই অদ্ভুত অনুভূতি তুই কেন বুঝিস না? সরে আসতে চাইল রিধি, কিন্তু রিধ সরতে দিল না। রিধির মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে ফিসফিসিয়ে বলল, कभी सुन तो जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो, तुम ही आसरा। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হসপিটালে এসেছে রিধি। কাল রাতে সেই যে রিত বেরিয়ে গেল, সারা রাত আর বাড়ি ফেরেনি। এই নিয়ে যথেষ্ট মন খারাপ আজ রিধির। একটা ফোন করাও কি যেত না? তার মধ্যে আজ তার বড় আপু ইশতিয়াক চৌধুরী ফাইনাল রিপোর্টগুলো আসবে। না জানি রিপোর্টে কি আছে। ইশতিয়াক চৌধুরীর কেবিনের বাইরে বসে আছে চৌধুরী পরিবারের সকলে। তারা অপেক্ষায় আছে কখন ডাক্তার কেবিন থেকে বাইরে আসবে। ডাক্তার এখন ইশতিয়াক চৌধুরীকে চেক আপ করছে। কিছুক্ষণ পর ইশতিয়াক চৌধুরীর কেবিন থেকে বের হলেন সাদা পোশাকধারী অ্যাপ্রন পরা ডাক্তার। এর মধ্যেই ডাক্তার বলে উঠল, রিধি নামের কাকে যেন দেখতে চাচ্ছেন ইশতিয়াক চৌধুরী। এই ভয়টাই যেন পাচ্ছিল রিধি। সেই কখন হসপিটালে এসেছে, কিন্তু ইশতিয়াক চৌধুরীর সাথে দেখা করার মতো সাহস হচ্ছে না তার। কিভাবে যাবে এখন ওই অসুস্থ আশাবাদী মানুষটার কাছে, যে তার উপর আশা করে বসে আছে? এই মুহূর্তে কোথাও পালিয়ে যেতে পারলে শান্তি মিলত রিধির। কাঁপা কাঁপা পায়ে কেবিনে প্রবেশ করলো রিধি। মাথাটা যেন কাজ করছে না তার। শুভ্র সাদা পর্দা ঠেলে ভিতরে প্রবেশ করলো রিধি। রিধি কেবিনে যেতেই ইশতিয়াক চৌধুরীর মুখের হাসি প্রগাঢ় করে রিধিকে হাতের ইশারায় নিজের কাছে যেতে বললেন। রিধিও সায় দিয়ে ইশতিয়াক চৌধুরীর বেডের পাশে চেয়ার টেনে বসলো। তার দৃষ্টি এখনো মেঝের দিকে। চোখ তুলে তাকানোর সাহস করে উঠতে পারছে না রিধি। আমি জানতাম হৃদের পরে চৌধুরী ইন্ডাস্ট্রি সামলানোর ক্ষমতা একমাত্র তোরই আছে রিধি। অবাক হয়ে ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালো রিধি। ইশতিয়াক চৌধুরীর কথার মানে ঠিক বুঝতে পারল না রিধি। প্রশ্নবোধক চোখে দৃষ্টি রাখলো তার বড় আপুর নিকট। ইশতিয়াক চৌধুরী মমতার দৃষ্টিতে চেয়ে বলল, আমি জানতাম আমি তোর উপর বিশ্বাস করে ভুল করব না, আর তুইও তাই প্রমাণ করে দিলি। মানে? কাল আমার ম্যানেজার এসেছিল আমাকে দেখতে। সেই তখন বলে গেছে যে ডিলটা ফাইনাল হয়ে গেছে, আর তারা আমাদের সাথে কন্ট্রাক্ট ফাইনাল করেছে। রিধি অবিশ্বাস্য চোখে উৎফুল্ল হয়ে বলল, তুমি সত্যি বলছো বড় আব্বু? হ্যাঁ রে মা, এক বিন্দুও মিথ্যা বলছি না। অসুস্থ বড় আপু হাস্য উজ্জ্বল মুখটা দেখে রিধির মুখেও দেখা গেল খুশির ঝিলিক। আনন্দে ভরে উঠল চোখ জোড়া। নিজেকে সামলে নিল রিধি। মনের উপর থেকে যেন অদৃশ্য এক বোঝা নেমে গেল। স্বস্তির নিঃশ্বাস নিল রিধি। এই মানুষগুলো তার অক্সিজেনের মতো। পরিবারের প্রত্যেকের মধ্যে অটুট বন্ধন। নিজের ভাইয়ের ছেলে মেয়ে কিংবা বোনের মেয়ে বলে কোনো ভেদাভেদ নেই এদের মাঝে। পরিবারের সকলের মাঝে এমন মায়া, মমতা আর স্নিগ্ধ বন্ধনের জন্যে এই পরিবারের মেয়ে হয়ে জন্ম নিতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করে রিধি। তুমি এখন একটু ঘুমাও বড় আব্বু, তোমার রেস্ট দরকার। আমি এখন বাইরে যাচ্ছি। অসুস্থ বড় আপুর মাথায় হাত বুলিয়ে কথাটা বলল রিধি। উত্তরে চোখের পলক ফেলে সায় দিল ইশতিয়াক চৌধুরী। অনেকক্ষণ যাবৎ ইশতিয়াক চৌধুরীর কেবিনে ভিড় করে আছে চৌধুরী পরিবারের সকলে। মনে তাদের নানা রকম অনুভূতির ডানা বাঁধছে। সকলে বারবার আল্লাহর কাছে দোয়া করছে সব যেন ঠিক হয়ে যায়। কেবিনের বাইরেই পায়চারি করছে রিধি। হাতের মুঠো ফোন দিয়ে বারবার কল করছে রিদকে, কিন্তু কল ধরার কোনো নাম গন্ধ নেই রিদের। শেষবারের মতো ডায়াল করে বিরক্তি নিয়ে কেবিনে প্রবেশ করলো রিধি। ইশতিয়াক চৌধুরীর কেবিনের বাম পাশে একজন মধ্যবয়সী পুরুষ ডাক্তার দাঁড়িয়ে। বারবার নিজের হাতের রিপোর্টগুলো চোখে বুলাচ্ছেন তিনি। হয়তো কিছু একটা নিয়ে বেশ ভাবনায় পড়েছেন তিনি।
সেই সাথে বেড়ে চলেছে সকলের টেনশন। নিজের নাকের ডগায় নেমে পড়া চশমা ঠিক করে আবার রিপোর্ট দেখায় মন দিলেন তিনি। এরই মাঝে রকি আবিরের কাছে গিয়ে কানে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, এনি তো নিজেই কানা, এনি কিভাবে রিপোর্ট দেখিয়ে রেজাল্ট জানাবে? এই সিরিয়াস মুহূর্তে রকির এমন কথা মোটেও আশা করেনি আবির। যদিও ডাক্তারের প্রতি সেও এখন বিরক্ত, কারণ ডাক্তার একটু পরপরই নিজের চশমা ঠেলতে ব্যস্ত। তবুও কপট রাগ দেখিয়ে আবির বলল, রকি, চুপ কর তো একটু, এমনি দেখ। দমে গেল রকি। মাথা নাড়িয়ে বোঝালো সে আর একটা কথাও বলবে না। প্রায় 10 মিনিট পরে মুখ খুললেন অয়ন চৌধুরী। এতক্ষণ দাঁড়িয়ে থেকে বেশ বিরক্ত হচ্ছেন তিনি, সাথে টেনশনও বেড়ে চলেছে। এদিকে এত মানুষের ভিড়ে হাঁসফাঁস করতে লাগলেন ইশতিয়াক চৌধুরী। সেদিকে এক পলক দেখে কণ্ঠে খাত টেনে অয়ন চৌধুরী বললেন, ডক্টর, কি বুঝলেন? মিস্টার অয়ন চৌধুরী, দুঃখজনক হলেও আমাকে বলতে হচ্ছে, মিস্টার ইশতিয়াক চৌধুরীর নিচের অংশ, কোমর থেকে পায়ের অংশ প্যারালাইজড হয়ে গেছে। কথাটা শুনে দুপা পিছিয়ে গেলেন ইরিনা চৌধুরী। ইরিনা চৌধুরীকে ধরে ফেললেন অয়না চৌধুরী। শক্ত করে হাতের বন্ধনে ইরিনা চৌধুরীকে জড়িয়ে বললেন, নিজেকে সামলাও আপা, ভাইজান ঠিক হয়ে যাবে। কথাটা ইরিনা চৌধুরীর কানে গেল কিনা বোঝা গেল না। তিনি স্থির দাঁড়িয়ে একবার অসুস্থ স্বামীর দিকে তাকাচ্ছেন তো একবার ডাক্তারের দিকে তাকাচ্ছেন। অয়ন চৌধুরী অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি বলছেন এসব? আমি ঠিকই বলছি মিস্টার চৌধুরী, আমি বারবার চেক করেছি রিপোর্টে কোনো ভুল আছে কিনা, বাট রিপোর্ট ঠিক আছে। এখন তবে কি করব? আই থিঙ্ক ওনাকে নিজেকে সামলে নিতে দিন, সময় দিন, সেবা যত্ন করুন, হয়তো ঠিক হয়ে যেতে পারেন সময়ের সাথে। যেহেতু তিনি এখন বাম হাত নাড়াতে পারেন আর ডান হাতও তোলার চেষ্টা করেন, তাই আমরা আশাবাদী ডান হাতটাও খুব তাড়াতাড়ি নাড়াতে পারবেন তিনি। তবে পায়ের অংশ নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। আমি আসি এখন, আপনি চাইলে আজই ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। কথাটা বলেই কেবিন থেকে বের হয়ে গেলেন ডক্টর। এতক্ষণ শান্তভাবে সব শুনছিলেন ইশতিয়াক চৌধুরী। আজ তিনি শান্ত, ভাগ্যের উপর কোনো জোর দিচ্ছেন না তিনি। সব কিছুরই একটা ভালো দিক, একটা খারাপ দিক আছে, তাই নিজের এমন অবস্থা মেনে নিয়েছেন তিনি। হয়তো বিধাতা নতুন কোনো খেলায় মেতে উঠেছেন, হয়তো সব দায়িত্ব থেকে এখন তার মুক্তি নেওয়ার সময় এসেছে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ করলেন ইশতিয়াক চৌধুরী। তপ্ত নিঃশ্বাস ছেড়ে দৃঢ় কণ্ঠে সকলের উদ্দেশ্যে শব্দ করে বলল, তোমরা এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। ইশতিয়াক চৌধুরীর কথায় সম্মতি জানালেন অয়ন চৌধুরী। হ্যাঁ, তোমরা এখন বাইরে চলো, ভাইজানকে একটু রেস্ট করতে দাও। এখন ভাইজানের কেবিনে এত ভিড় করা ঠিক না। আর আমি গিয়ে রিসেপশনে দেখছি কি কি ফর্মালিটি বাকি আছে। আজই ভাইজানকে বাসায় নিয়ে যাব আমরা। সকলেই যখন কেবিন থেকে বের হবে এমন সময় রিধিকে ডেকে উঠল ইশতিয়াক চৌধুরী। পেছনে তাকিয়ে নিজের বড় আব্বুর দিকে তাকিয়ে রিধি বলল, কিছু বলবে বড়াব্বু? সিলিংয়ের দিকে দৃষ্টি রেখে ইশতিয়াক চৌধুরী বললেন, হ্যাঁ, এখানে আমার কাছে এসে বস রিধি, তোর সাথে আমার কিছু কথা আছে। এগিয়ে গেল রিধি। ইশতিয়াক চৌধুরীর বেডের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল। উত্তরে রিধিকে চেয়ার টেনে নিজের বেডের কাছে বসতে বললেন রিধি। রিধিও তাই করলো। রিধি বসতেই ইশতিয়াক চৌধুরী আস্তে করে বলল, রিদ, তুমি কি ওনার সাথে কথা বলতে চাও? রিদ আসেনি এখনো? না বড়াব্বু, উনি আসেনি এখনো। তুমি চাইলে আমি তোমাকে কথা বলিয়ে দিই ওনার সাথে। না থাক, তার দরকার নেই। আমি জানি রিদ কোথাও গেছে। তুমি জানো মানে? হতবাক হয়ে কথাটা বলল রিধি। কিন্তু কিভাবে? কিছুক্ষণ নিশ্চুপ রইলেন ইশতিয়াক চৌধুরী, হয়তো নিজে সামলে নিলেন, তারপর বললেন, আজকে তোমাকে এমন কিছু কথা বলবো যা আমাদের পরিবারের অনেকেই এখনো জানে না। বিজ্ঞান কিছুটা জলের মতো, তাকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রেরই আকার ধারণ করবে। অর্থাৎ বিজ্ঞানের ভালো মন্দ নির্ভর করে আমাদের উপর। আমরা বিজ্ঞানকে যেভাবে ব্যবহার করব, বিজ্ঞানের ফলাফলও তেমন আসবে। বন্দুক থেকে গুলি বের করলে তা যেমন ধনী গরিব, শত্রু মিত্র, হিন্দু মুসলিম, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মানে না। বন্দুক থেকে ছুটন্ত গুলি শুধু বোঝে তার টার্গেট। সব কিছুই ঊর্ধ্বে
সব কিছুর ঊর্ধ্বে তখন তার কাছে লক্ষ্যবস্তুই মেইন ফোকাস হয়। তাই বিজ্ঞানের কল্যাণকে বা আবিষ্কারকে আশীর্বাদ বলা যায় না, না অভিশাপ বলা যায়। তবে এইটুকু বলা যায়, এর খারাপ ভালো নির্ভর করে আমাদের উপর। অবাক হয়ে তাকিয়ে আছে রিধি। সে ইস্তিয়াক চৌধুরীর কোনো কথাই বুঝতে পারছে না। তুমি হঠাৎ এসব বলছো কেন বড়াব্বু? মুখে মিথ্যে হাসি ফুটালেন ইস্তিয়াক চৌধুরী। ঢোক গিলে ক্ষীণকাল পর আবার বলতে শুরু করলেন। তোমাদের দাদামশাই ইরহাম চৌধুরী অর্থাৎ আমাদের আব্বাজান বরাবরই ছিলেন খামখেয়ালি মনের। যখন যা ইচ্ছে তাই করত তিনি, কাউকে পরোয়া করত না। আর যখন কিছু না করার সিদ্ধান্ত নেবেন তখন তা করা তো দূর, তা থেকে 100 গজ দূরে থাকতেন। পরিবারের বড় ছেলে হওয়ার দরুন তোমাদের দাদামশাইয়ের সাথে আমার সম্পর্ক একটু অন্যরকম ছিল। সবসময় আব্বাজানের কাছাকাছি থাকতাম আমি। আব্বা বলতে পাগল ছিলাম আমি। এমনকি উনি ওয়াশরুমে গেলেও আমি বাইরে আব্বাজানের জন্য অপেক্ষা করতাম। তাই তাকে খুব কাছে থেকে দেখার সুযোগ মিলেছে আমার। তিনি ছিলেন খুবই গম্ভীর প্রকৃতির মানুষ, সবসময় দৃঢ় স্থির থাকতেন। কখন তার মাথায় কি চলছে বোঝা মুশকিল ছিল। আমি মাঝে মাঝেই আব্বাজানকে বুঝতে অক্ষম হতাম। রিদ, কিছুটা বললে ভুল হবে, পুরোটাই তোমাদের দাদামশাইয়ের মতো হয়েছে। রিদ, কিছুটা বললে ভুল হবে, পুরোটাই তোমাদের দাদামশাইয়ের মতো হয়েছে। সেই একই ভাব ফুটে ওঠে হৃদের মধ্যে। নিঃশ্বাস নিল ইস্তিয়াক চৌধুরী। অবাক দৃষ্টি তাকিয়ে আছে রিধি। সে এখনো কিছুই বুঝতে পারছে না। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তার জন্মের আগে তাদের দাদামশাই মারা যান, তাই তার সম্পর্কে তেমন কিছুই জানে না রিধি। হঠাৎ তাদের দাদামশাই ইরহাম চৌধুরীকে নিয়ে কথা বলায় আগ্রহ বাড়ল রিধির। তবে ইস্তিয়াক চৌধুরী কেন এসব বলছে বুঝতে পারছে না রিধি। তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিল ইস্তিয়াক চৌধুরী। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আবার বলতে লাগলো। তোমাদের দাদামশাই বরাবরই বিজ্ঞানের প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন। তিনি পড়াশোনাও করেছেন এ নিয়ে। নতুন নতুন কিছু তৈরিতে তীব্রভাবে আসক্ত ছিলেন তিনি। ভালো পরিবারের একমাত্র ছেলে হওয়ার দরুন বিদেশ থেকে ভালো মার্ক নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। দেশে এসে লেগে পড়লেন গবেষণার কাজে। সারাদিন রাত লেগে থাকতেন তিনি। পরিবার সংসারের প্রতি কোনো আগ্রহই ছিল না তার। তবে আমি হওয়ার পর আব্বাজান সংসারের প্রতি একটু খেয়াল দেন। আমিও আব্বা পাগল ছেলে ছিলাম, তাই ছোট্টবেলা থেকেই আব্বাজানের সাথে সাথে থাকার চেষ্টা করতাম। মধ্যে একদিন এক রিসার্চের কাজে আব্বাজানের অনেক টাকা লস হয়। সংসারের অবস্থা খারাপ হয়ে যায়। আমার তখন 10 বছর বয়স, অয়নের তখন 2 বছর বয়স। 2 ছেলে আর পরিবারের চিন্তায় পড়ে গেলেন সেই সংসারমুখী মানুষটা। রিসার্চের কাজ বন্ধ করে দেন। তার মাথায় একটা চিন্তাই ঢুকে যায়, কিভাবে আমাদের ভালো রাখা যায়। এরই জের ধরে আব্বাজান ছোটখাটো একটা ব্যবসা শুরু করেন। অন্যের অধীনে কাজ করতে নারাজ ছিলেন তিনি। প্রায় 5 বছর পরে নিজের ব্যবসাটাকে ভালোভাবে দাঁড় করায় আব্বাজান। পরিবারের অবস্থা খারাপ বলা চলে না। তখনই জন্ম নিল তোমাদের ফুপি। ছোট্ট বোনকে নিয়ে ভালোই মেতে থাকতাম আমরা 2 ভাই। এর মধ্যে একদিন গভীর রাতে ঘুম থেকে উঠে খেয়াল করি আব্বাজান গুদাম ঘরে কি যেন করছে। প্রবল আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে দেখি আব্বাজান কেমিক্যাল দিয়ে কি যেন করছে। বেশ সাজানো গোছানো জায়গাটা, তবে ল্যাবের মতো এত সুবিধা সেখানে নেই। তবে এটুকু ঠিকই বুঝতে পেরেছিলাম আব্বাজান আবারও, এমনকি অনেক আগে থেকেই রিসার্চের কাজ শুরু করেছে। তার কিছুক্ষণ পরই সেখানে আম্মা উপস্থিত হয়। আমি তখন লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিলাম। তখন শুনতে পেলাম আম্মা আব্বাজানকে এসব রিসার্চ করা থেকে দূরে থাকতে বলছেন, কিন্তু আব্বাজান এতে নারাজ। তাই আম্মা বলেন তিনি এই বাড়িতে এসব রিসার্চের কোনো কাজ করতে দিবেন না। তিনি চান না এসব রিসার্চের কাজ করতে গিয়ে এখানে কোনো দুর্ঘটনা হোক আর তার ছেলে মেয়েদের ক্ষতি হোক। আব্বাজান হার মানলেন। রাতারাতি রিসার্চের সবকিছু সরিয়ে নিলেন তিনি। এরপর এসবে আর খবর পাইনি আমি। পরে একদিন আমি আব্বাজানের সাথে অফিসে গেলাম। ব্যবসার প্রতি আমার ঝোঁক ছিল। আব্বাজানকে দেখে সব শিখতাম। কিন্তু তোমার বাবার ব্যবসার প্রতি কোনো আসক্তি ছিল না। সে বরাবরই বইপোকা ছেলে। এর মাঝে আমার পড়ালেখা শেষ হয়ে গেল। ব্যবসায় পুরোপুরি মন দিতে লাগলাম আমি। আর আব্বাজান আমার উপর সব ছেড়ে দিতে লাগলেন এবং তিনি রিসার্চের কাজে মন দেন। এমনি একটা গবেষণাগারও খুলে ফেললেন। নাম দেন ব্লু রেঞ্জ রিসার্চ সেন্টার।
বিষয়টা খুব সিক্রেট রেখেছিলেন আব্বাজান, যাতে কেউ জানতে না পারে এসব ব্যাপারে। তারপর 2 জন অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ শুরু করেন তিনি। তার কিছু মাস পর আবিষ্কার করেন শক্তিশালী বোমা, যা পৃথিবীর খুব কম দেশে সংরক্ষিত আছে। আর এসব রিসার্চের জন্য প্রয়োজনীয় সব টাকার যোগান আসতো আব্বাজানের দেওয়া চৌধুরী গ্রুপ অফ কোম্পানি থেকে। মাঝে মাঝে সরকারি অনুদান পেত হয়তো, তবে সিংহভাগ আসতো আমাদের কোম্পানি থেকে। মানব সভ্যতার বুকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা। পারমাণবিক বোমার শক্তি ছিল বিশ্ববিদিত, আর হাইড্রোজেন বোমা ছিল তার থেকেও বেশি শক্তিশালী। মানব জাতির হুমকি স্বরূপ এই ইউরেনিয়াম বিধ্বংসী হাতিয়ারগুলোর এক একটি ছিল পুরো শহর ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। হত্যা করতে পারে লক্ষ লক্ষ মানুষ, প্রাকৃতিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং যা দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। 1914 সালে প্রকাশিত উপন্যাস দ্য ওয়ার্ল্ড সেট ফ্রি, এই উপন্যাসে প্রখ্যাত লেখক H.G. ওয়েলস ইউরেনিয়াম ব্যবহার করে শক্তিশালী এক মুঠো বোমার পরিকল্পনা করেন। বিধ্বংসী সেই বোমা বিক্ষিপ্ত হলে তার প্রভাব থাকবে অনির্দিষ্টকাল। সে সময় এমন বোমার আবিষ্কার করা ছিল নিছকই কল্পনা মাত্র। দ্য ওয়ার্ল্ড সেট ফ্রি উপন্যাস পড়েই ইউরেনিয়াম সম্পর্কে জেনেছিলেন আব্বাজান। নতুন 2টি পরমাণু সৃষ্টির সাথে সাথে 3টি নতুন নিউট্রন কণা আর বিপুল পরিমাণ শক্তি উৎপাদনে পারদর্শী। সৃষ্ট 3টি নিউট্রন কণা আবার 3টি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে, এতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়, যাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। খুব কম সময়ে এই বিক্রিয়া সংঘটিত হয়, আর স্বল্প সময়ে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বলে এই বোমা খুবই শক্তিশালী ছিল। পরবর্তীতে জানতে পারি আব্বাজান এই বোমা তৈরির কাজ অনেক আগে থেকেই করে আসছেন। এমনি একটা বড়সড় বিস্ফোরণেরও শিকার হয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেও ওই বিস্ফোরণের জন্যই আব্বাজানের অনেক টাকা নষ্ট হয়। এই বিস্ফোরণের ভয়াবহতা দেখে আব্বাজান বুঝতে পেরেছিলেন তিনি পৃথিবীর শক্তিশালী বোমা তৈরিতে সক্ষম হওয়ার দ্বার প্রান্তে। যদিও তিনি কিছুদিনের জন্য কাজ অফ রেখেছিলেন, কিছুদিন পর সব সামলে আবার শুরু করেছিলেন গবেষণার কাজ। আব্বাজানের আবিষ্কৃত বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের জন্য সরকারের কাছে আবেদন করেন তিনি। উক্ত বোমা বিস্ফোরণের অনুমতি দেন প্রেসিডেন্ট, আর এই মিশনের নাম দেন ক্রিটিক্যাল টেস্ট। প্রেসিডেন্টের অনুমতি পাওয়ার পর উক্ত প্লুটোনিয়াম সমৃদ্ধ পারমাণবিক বোমা বিস্ফোরণের জন্য পরীক্ষামূলক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেশ কয়েকবার বোমা পরীক্ষা করে নিরাপদ দূরত্ব থেকে বোমা বিস্ফোরণ করা হয়। বিস্ফোরণের পর কয়েক মিনিটের মধ্যে 40,000 ফুট উঁচু এক অতিকায় মাশরুমাকৃতির ধোঁয়ায় শহরের আকাশ ঢেকে যায়। বোমার শক্তিমাত্রা এতই বেশি ছিল যে এর বিস্ফোরণ স্থলের তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রাকে ছাড়িয়ে গেছিল। এমনি ওই স্থলের তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রা থেকে 10 গুণ বেশি ছিল এবং বিস্ফোরণ স্থলে 300 মিটার দীর্ঘ খাতের সৃষ্টি হয়েছিল। অবাক বিস্ময়ে ইস্তিয়াক চৌধুরীর সমস্ত কথা শুনল রিধি। মাথাটা কেমন ঘুরছে তার। তাদের দাদামশাইয়ের জীবনী শুনে হতভম্ব সে। আগ্রহ বাড়ল তার। ইস্তিয়াক চৌধুরীকে তাড়া দিয়ে বলল, তারপর কি হলো বলো না বড়াব্বু। রিধির পাগলামি দেখে মুচকি হাসলেন ইস্তিয়াক চৌধুরী। ঢোক গিলে গলাটা ভিজিয়ে আবার মুখ খুললেন ইস্তিয়াক চৌধুরী। শহরে সৃষ্ট সেই তীক্ষ্ণ অন্ধকার আচ্ছন্ন আকাশ দেখে আব্বাজান বুঝতে পেরেছিল যে শহরের বুকে এক নতুন অভিশাপের সূচনা হয়েছে। পারমাণবিক যুদ্ধ লাগিয়ে শহরের মানুষগুলোকে হঠাৎই একদিন নিশ্চিহ্ন করা যাবে। পারমাণবিক অস্ত্র মানুষের দ্বারা সৃষ্ট হত্যা এবং ধ্বংসের সবচেয়ে শক্তিশালী মাধ্যম, কৌশলগত মাত্রার একটি ফ্যাক্টর হয়ে উঠবে। তারপর থেকেই ভয়ের ত্রাস শুরু হয় আব্বাজানের মনে। নানান রকমের দ্বিধা উদ্বেগ কাজ করছিল তার মাঝে। ইতোমধ্যে সেই খবর পৌঁছে যায় আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়া ডনদের কাছে। নিত্যদিনের সঙ্গী হয়ে পড়ে হুমকি। দৈনিক কলহ লেগে থাকতো আব্বাজান আর আম্মার মধ্যে, কিন্তু আব্বাজান তখন নিরুপায়। বোমা বানানোর ব্লুপ্রিন্টের এক কপি তিনি সরকারকে দিয়ে দিলেও আর এক কপি রেখেছিলেন নিজের কাছে। আর সেই কপি কাল হয়ে দাঁড়ায় আমাদের জীবনে। হুমকি আসতে থাকে, যদি সেই কপি আন্ডারওয়ার্ল্ডের দলের কাছে তুলে না দেওয়া হয় তাহলে পরিবারের ক্ষতি করে দেওয়া হবে। কিন্তু সেই কপি যদি একবার তাদের হাতে চলে যায় তাহলে সেই দিনই হয়তো শহর ধ্বংসের দিনলিপি লেখা হয়ে যাবে। চিন্তায় চিন্তায় অবস্থা খারাপ হয়ে যায় আব্বাজানের।
তিনি সরকারের কাছে নিরাপত্তার জন্য আবেদন করেন। সরকার দিয়েও ছিল, কিন্তু কথায় আছে না, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে টিকে থাকা মুশকিল। তবুও বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা হতে থাকে। ঘর থেকে বের হওয়া দায়ী হয়ে গেছিল। এর মধ্যে তোমাদের বড় মা ইরিনা আর আমার বিয়ে হয়ে গেছিল। ইরিনার গর্ভে তখন হৃদ, 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল ইরিনা। একদিন রাতে মা আমাকে ডেকে পাঠালেন। আব্বাজান তখন স্টাডি রুমে ছিলেন। আম্মা আমাকে প্রতিজ্ঞা করালেন আমি যেন আমার ভাই বোনদের কোনো ক্ষতি হতে না দিই। সেই দিন আম্মার কথাগুলো একটু অন্যরকমই ছিল। আম্মা আমার হাতে আমার ভাই বোনদের তুলে দিয়ে বললেন সেই রাতের ফ্লাইটেই যেন আমি অয়ন, নীলিমা আর ইরিনাকে নিয়ে লন্ডনে চলে যাই। ধনী পরিবারের মেয়ে ছিলেন আম্মা। লন্ডনে তখন আমাদের মামার বসবাস। রাতারাতি দেশ ছাড়তে হলো আমাদের। আম্মাই আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছিলেন। আমি আব্বাজান আর আম্মাকে রেখে যেতে রাজি হচ্ছিলাম না দেখে আম্মা আমাকে কসম কাটালেন। বাধ্য হলাম লন্ডনে মামার কাছে চলে যেতে। আব্বাজানের তখন দেশ থেকে বের হওয়া নিষেধ। আম্মা আব্বাজানকে ছাড়া কোথাও যাবে না। তার মধ্যে দেশে থাকা বিপজ্জনক, যে কোনো সময় যে কারো প্রাণ নাশ হতে পারে। ইরিনার শরীরের অবস্থাও তখন তেমন ভালো না। দুশ্চিন্তা নিয়েই ভাই বোনকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলাম আমি। বিদেশে যাওয়ার কিছুদিন পরেই খবর পাই আম্মা আর নেই। দুষ্কৃতিকারীদের হাতে মারা গেছেন আম্মা। আব্বাজানের খবর পাচ্ছিলাম না কোনো। কথার মাঝেই কেঁদে ফেললেন ইস্তিয়াক চৌধুরী। প্রতিটি সন্তানের কাছেই তার বাবা মা কতটা মূল্যবান তার শুধু সন্তানরাই বোঝে। বাবা মা কিছুটা বটবৃক্ষের মতো, যতদিন থাকে নিজের ছায়া শাখা প্রশাখা দিয়ে আগলে রাখে। ঝড়ের এক ফোঁটা আঁচও লাগতে দেয় না। চোখের পানিতে মুখ ভিজে গেছে ইস্তিয়াক চৌধুরীর, রিধির চোখেও পানি। এসব কিছুই সে জানতো না, এমনকি ছোটরা আর কেউ জানে কিনা তাও সন্দেহ। ইস্তিয়াক চৌধুরী পুরনো সন্দেহ। ইস্তিয়াক চৌধুরী পুরনো কোনো কথা তুলতে দিতেন না। টেবিল থেকে পানি ঢেলে ইস্তিয়াক চৌধুরীকে খাওয়ালো রিধি। নিজেকে শান্ত করলেন ইস্তিয়াক চৌধুরী। কেবিনের এসির পাওয়ার বাড়িয়ে দিল রিধি। অতিরিক্ত ভ্যাপসা গরমে ঘেমে গেছেন ইস্তিয়াক চৌধুরী। নিজের চোখের পানি মুছে আবার বলতে শুরু করলেন। সেই দিনই দেশে ফিরে আসি আমরা। হৃদের তখন 5 মাস। চোখ টুলটুল করে তাকিয়ে থাকে হৃদ। দেশে এসে আম্মার দাফনের ব্যবস্থা করি। আব্বাজানকে অনেকবার জিজ্ঞেস করেছি কিভাবে কি হয়েছিল, কিন্তু তিনি শুধু অপলক চোখে তাকিয়ে থাকতেন, কোনো কথা বলতেন না। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল আব্বাজান মেন্টালি ট্রমার মধ্যে আছে। তাকে এইসব জিজ্ঞেস করে যাতে চাপ না দিই, না হলে আব্বাজানের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। দেশে ফিরে আবারও বিজনেসে জয়েন করি আমি। অয়ন বরাবরই এসবের বিমুখী ছিল, কখনো বিজনেসের ধারে কাছেও যেত না। MBBS পড়াশোনা শেষ করে ডাক্তারি পেশায় যোগ দিল। তার কিছুদিন পরেই তোমার মা অয়নের সাথে বিয়ে হয় অয়নের। নীলিমা তখন অনার্সে পড়ে। সবকিছু কেমন যেন হঠাৎই নিশ্চুপ হয়ে গেছিল। আগের মতো হুমকি আসা বন্ধ হয়ে যায়। ভালোভাবেই ছিলাম আমরা, তবে আমার মন বারবারই খচখচ করছিল যে কি এমন হলো যে সব হঠাৎ থেমে গেল। কেটে যায় আরও 4 বছর। আব্বাজান তখন বাড়ি থেকে তেমন বের হন না। সারাদিন হৃদের সাথেই থাকেন, হৃদের সাথেই খেলাধুলা করেন। হৃদও ছিল তার দাদামশাইয়ের অন্ধভক্ত। আমাদের আব্বাজান মানুষটাই ছিলেন এমন, সকলের সাথে মিশে যাওয়ার ক্ষমতা ছিল তার। হৃদও দাদামশাই ছাড়া কিছু বুঝতো না। সকালের ফ্রেশ হওয়া থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত সবটা আব্বাজান করত হৃদের। এক পলক দাদামশাইকে না দেখলে হৃদের সে কি কান্না, বাড়ি মাথায় নিয়ে ফেলত একদম। তিনি শুধু হৃদকে এই কথাই বলতেন, শোনো দাদু ভাই, দেশের একজন সৎ অফিসার হতে হবে তোমাকে। তারপর দুষ্টুদের ধরে শাস্তি দিতে হবে। যারা আমাকে কষ্ট দিয়েছে, ভালো মানুষের মুখোশ পরে আছে, তাদের যোগ্য শাস্তি দিতে হবে। দাদামশাই পাগল ছেলে, আমারও সেও তার কথায় তাল মেলাত। সে তখন হয়তো বুঝতোই না। দাদামশাই পাগল ছেলে আমার, সেও তার কথায় তাল মেলাত। দাদামশাই পাগল ছেলে আমার, সেও তার কথাই তাল মেলাত। সে তখন হয়তো বুঝতোই না যে দুষ্টু লোক কারা, তারা কেমন। কিন্তু দাদামশাইয়ের কথাই যেন তার কাছে বেদ বাক্য হয়ে গেছিল।
তার একটা কথাই দাদামশাই যখন বলেছেন তাকে অপরাধীদের শাস্তি দিতে হবে, তাহলে তাই। এর মধ্যে একদিন আমি আব্বাজানের ঘরে যাই, গিয়ে বসি তার কাছে। আব্বাজান সেদিন অশ্রুসজল চোখে আমার দিকে তাকিয়েছিলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, মমতা ভরা দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেদিন আমার কি যেন হয়েছিল, আম্মার কথা খুব মনে পড়ছিল, তাই আব্বাকে জড়িয়ে ধরেই কাঁদতে লাগলাম। আব্বাজান আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না বাবা, তোকেই সব দেখতে হবে, তোর ভাই বোনের খেয়াল রাখতে হবে, নিজেকে শক্ত কর, সামলা নিজেকে। কি জানি আমি আর কয়দিন আছি বলা যায় না। তোর মা তো মরেই গেছে অনেক দিন হলো, সেদিন তো মরে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছি। আমি সেদিন অবাক হয়ে বললাম, কি বলছো তুমি আব্বা? আব্বাজান আমার মাথায় মমতার হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সেদিন অপরাধীরা আমাকে মারতে এসেছিল, কিন্তু তোর মা হঠাৎ করেই আমাদের মাঝে চলে আসে, ফলে সেই মারা যায়। অতপর পুলিশ সেখানে হাজির হওয়ায় আমি প্রাণে বেঁচে যাই। সেদিন খুব অপরাধ বোধ হচ্ছিল নিজের প্রতি। আমি যদি এসব রিচার্জের কাজে না করতাম তাহলে এত কিছু হতো না। ট্রামার মধ্যে পড়ে যাই, কিন্তু এখন নিজেকে সামলাতে নিয়েছি, সব মনে পড়েছে আমার। তারপর আমি আব্বাজানকে বললাম, বোমা বানানোর সেই ব্লুপ্রিন্ট কোথায়? তখন তিনি বললেন, সেটা আমাদের রিসার্চ সেন্টার ব্লু রেঞ্জেই আছে, সেটা নাকি নিরাপদেই আছে, শত্রুর নাগাল থেকে মুক্ত এখন। সঠিক সময়ে সেটা সরকারের হাতে তুলে দিতে বললেন আমাকে। তবে সেটা কোথায় আছে সেটাও বলেননি আমাকে, শুধু বলেছিলেন সঠিক সময়ে সঠিক মানুষই খুঁজে বের করবে সেটা। রিধির মধ্যে নানা রকম প্রশ্ন ঘোরাফেরা করছে, তখন মনের সাথে না পেরে ইশতিয়াক চৌধুরীর কথার মাঝে বলে উঠল, ব্লু রেঞ্জ রিসার্চ সেন্টার কি এখনো আছে? ইশতিয়াক চৌধুরী চোখের পলক ফেলে বোঝালেন যে আছে। অবাক বিস্ময়ে ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালো রিধি। কিন্তু কোথায়? আমাদের চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সিক্রেট হাউসেই আছে সেটা। কিন্তু আগে তো শুনিনি সেটার কথা। খুব কম মানুষই জানে এ ব্যাপারে। উনি জানেন? হ্যাঁ, হৃদ এসব ছোটবেলা থেকেই জানে। আব্বাজানি হৃদকে অনেকবার সেখানে নিয়ে গেছিল। কি বলছো বড়াব্বু? উনি তো আমাকেও এখনো এ ব্যাপারে কিছু বলেনি। তার দাদামশাইয়ের আদেশে সবসময় এসব নিয়ে চুপ থাকতো হৃদ। আমি, হৃদ আর অয়ন ছাড়া ব্লু রেঞ্জ রিসার্চ সেন্টার আর বোমা সম্পর্কে আমাদের পরিবারের কেউ জানে না। তোমার বাবা এসব বোমা মারামারি পছন্দ করেন না, তাই ব্লু রেঞ্জ নিয়েও সে আর আগ্রহ দেখায়নি কখনো। সে তার ডাক্তারি নিয়েই সময় কাটাতো। ও, তারপর কি হলো বড়াব্বু? তারপর নীলিমার বিয়ে ঠিক হয়। বিয়ের পরের দিন আমরা সকলেই যাই নীলিমাকে আনতে, কিন্তু আব্বাজান বাড়ি থেকে নড়তে নারাজ। তিনি বাড়ির বাইরে এক পাও রাখবেন না, তাই বাধ্য হয়ে তাকে রেখেই বেরিয়ে পড়ি, আর তাকে দেখাশোনা করার জন্য কাজের লোক আর গার্ডদের বলে যায়। কিন্তু নীলিমাদের বাড়ি যাওয়ার অর্ধেক পথ যেতেই শুনি বাড়িতে কারা যেন হামলা করেছে। আমি তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে বাড়িতে আসি, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। আব্বাজানের রক্ত রঞ্জিত দেহখানা পড়েছিল ড্রয়িং রুমের মেঝেতে। পাগলের মতো কান্না করেছিলাম সেদিন। শোকের ছায়া নেমে এসেছিল চৌধুরী পরিবারে। হৃদ তো লাস্ট 3 মাস কারোর সাথে কথাই বলেনি। বাচ্চা ছেলেটা গুমরে গুমরে মরেছে সবসময়। তারপর থেকে কেমন যেন হয়ে গেল হৃদ। সবসময় গম্ভীর থাকতো, কারোর সাথে হেসে কথা বলতো না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বয়সে একা থাকতো, পড়ালেখায় ব্যস্ত থাকতো, দরকার ছাড়া কারোর সাথে কথা বলতো না। তারপরে সিআইডিতে জয়েন করে হৃদ। খুঁজে বের করে সেই সব অপরাধীদের যারা তার দাদামশাইয়ের মৃত্যুর জন্য দায়ী। আমার সন্দেহ হৃদ হয়তো তাদের আইনের হাতেও তুলে দেয়নি, খুঁজে বের করে তৎক্ষণাৎ মেরে ফেলতো তাদের। নিজের দক্ষতার কাজের প্রতি ডেডিকেটেড হয়, অল্প সময়ে ভালোই নাম ডাক হয় হৃদের, আর বেশ ভালো পদেও চলে যায়। বড় বড় মন্ত্রী মিনিস্টারদের সাথে ভালোই সম্পর্ক তার। অন্তত নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করার ক্ষমতা আছে হৃদের।
রিধি হতভম্ব হয়ে সবটা শুনল। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে তার। মনের মধ্যে হঠাৎ একটা প্রশ্নই ধরা দিল। শব্দ চয়ন করে প্রশ্নটা করেও ফেলল রিধি। আচ্ছা বড়ব্বু, তুমি তো বলছো এই সব কেউ জানে না, এমনকি তুমি কাউকে জানতে দাওনি, তাহলে আজ হঠাৎ আমাকে একা ডেকে এসব বললে? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মুচকি হাসলেন ইস্তিয়াক চৌধুরী। সব বলবো রিধি, তোমাকে সব বলার জন্যই ডেকেছি। তোমাকে বলার কারণও আছে। রিধি অবিলম্বে বলল। কারণ? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মুচকি হাসলেন ইস্তিয়াক চৌধুরী। আজ থেকে ঠিক 15 দিন আগে, তোমাদের বিয়ের আগে, হৃদ বোমার সেই ব্লু প্রিন্টটা পেয়েছিল। রিধি চোখ বড় বড় চোখ করে বলল। কি কারণ? কি বলছো বড়ব্বু? সত্যি পেয়েছে? তো এখন কি করবে সেটা? তোমাদের বিয়ের ঝামেলায় হৃদ সেটা ব্লু রেঞ্জ ল্যাবেই রেখে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে তোমাদের বিয়ের পরের রাতে, মানে রিসেপশনের রাতে, সেটা চুরি হয়ে গেছে। কারা চুরি করেছে? হয়তো দেশের কোনো শত্রু, যারা ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিংবা মাফিয়া দল। তাই সেদিন রাতে উনি বাড়ি থেকে বের হয়ে গেছিল। সেদিনের পর 7 দিন হৃদ তাদের পিছনেই ছুটেছে, কিন্তু কোনো ফল হয়নি। পরে যখন শুনলো তুমি বাড়িতে অসুস্থ, সেদিন রাতেই বাড়িতে ফিরে আসে। আমাকে তো এসব কিছুই বলেনি। এখন কি পেয়েছে সেটা? জানি না, তবে আমার হৃদের উপর বিশ্বাস আছে। ও ঠিক সেটা অপরাধীদের কাছ থেকে সেটা রেস্কিউ করতে পারবে। নিশ্চয় পারবে। তুমি এসব নিয়ে চিন্তা করো না বড়। আমি সেসব নিয়ে চিন্তা করছি না রিধি, আমি চিন্তা করছি চৌধুরী গ্রুপ অফ কোম্পানি নিয়ে। কেন? আমি জানি হৃদ কখনোই কোম্পানিতে জয়েন করবে না, কারণ ওর দাদামশাইয়ের ইচ্ছে ছিল ও বড় হয়ে বড় কোনো অফিসার হবে, অপরাধীদের শাস্তি দেবে। আমি জানি হৃদ তার দাদামশাইয়ের কথার অমান্য করবে না। সারাদিন রাত অপরাধীদের পিছনে ছুটেই সময় পার হয় হৃদের। তুমি তো সে সম্পর্কে সবটাই জানো, তাই। কথার মাঝে অপূর্ণতা রেখে থেমে গেলে ইস্তিয়াক চৌধুরী। রিধির মনের সম্পূর্ণ কথা শোনার অতৃপ্ত ইচ্ছে, তৃষ্ণার্ত চোখে সে চেয়ে আছে ইস্তিয়াক চৌধুরীর পানে। মনের মাঝে কোথায় যেন হাতুড়ি পিটা করতে লাগলো। খচখচে মনে ঢোক গিলে নিজের তৃষ্ণা মেটানোর বৃথা চেষ্টা করলো রিধি। সময়ের অবসান হলো। মুখ খুললেন ইস্তিয়াক চৌধুরী। তাই চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হিসেবে আমি চাই তুমি চৌধুরী গ্রুপের দায়িত্ব নাও। রিধির মাথায় যেন কিছু ঢুকলো না, মাথাটা যেন নিরেট হয়ে গেছে, কানের কাছে ভন ভন হচ্ছে, যেন হালকা গরম আর ভার ভার লাগছে শরীরটা। আমতা আমতা করে অস্ফুট স্বরে বলল। মানে? হ্যাঁ রিধি, আই থিঙ্ক বোর্ড অফ ডিরেক্টররাও আমার ডিসিশনের সম্মান করবে। আমাদের কোম্পানির সিইও হিসেবে তোমাকে দরকার রিধি। শেষের কথাগুলো মিথ্যে রাগ দেখিয়েই বলল ইস্তিয়াক চৌধুরী। যা বলছি ঠিকই বলছি রিধি। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মানে নির্বাহী কর্মকর্তা হবে তুমি। সম্পূর্ণ চৌধুরী গ্রুপের দায়িত্ব আমি তোমার কাঁধে দিতে চাই। কোম্পানির মুখ্য পদে আমি তোমাকে চাই। কিন্তু বড়বাবু, আমি কিভাবে? আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, আরো 1 বছর আছে, আমি কিভাবে পারবো? সমস্যা নেই রিধি, কোম্পানির সাফল্য ডিপেন্ড করে কাজের প্রতি ডেডিকেশন আর দক্ষতার উপর, যার দুইটাই তোমার আছে। আমি তোমার দক্ষতা নিয়ে নিশ্চিত রিধি, তার প্রমাণও ইতিপূর্বে আমি পেয়ে গেছি। কিন্তু বড়বাবু, জাস্ট একটা ডিল হ্যান্ডেল করা আর সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব নেওয়া তো এক কথা না, তাই না? তোমার কথাটা ঠিক রিধি, কিন্তু আমার তোমার উপর বিশ্বাস আছে যে তুমি পারবে। আগেরবার যেমন বিশ্বাস করেছি, এইবারও তোমার উপর বিশ্বাস আছে আমার রিধি। এতদিনের এক্সপিরিয়েন্স কখনো ভুল হতে পারে না। আর তাছাড়া তুমি তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমি আর হয়তো কোম্পানিতে ফিরতে পারবো না। এসব কি বলছো বড়বাবু? তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। জীবন অন্ধবিশ্বাসে চলে না রিধি। ডাক্তার কি বলেছে সবটাই আমি জানি। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি মেন্টালি প্রিপারেশন নাও। আমি আমার ম্যানেজার আর বোর্ড অফ ডিরেক্টরদের সাথে কথা বলে সব ঠিক করছি। এখন তুমি বাইরে যাও, আমি রেস্ট নেব। তিনি জানেন এভাবে না বললে রিধি শুনবে না, আর রিধির মনে চলছে শত শত প্রশ্ন। সে কি পারবে এত বড় কোম্পানি সামলাতে? কোম্পানি যদি লসের শিকার হয়, বড়সড় ক্ষতি যদি হয়ে যায় তার দ্বারা, এসব নানা প্রশ্ন নিয়ে কেবিন থেকে বের হলো রিধি। অন্ধকার একটি ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একটি লোক।
কপালের বাম পাশ দিয়ে কলকল করে শরীরের তাজা রক্ত পড়ছে। শরীরের বিভিন্ন অংশে মারের জন্যে কালশিটে পড়ে গেছে। তবুও যেন একটু মায়া দয়া মিলছে না সামনে আয়েশি ভঙ্গিতে বসে থাকা পাষণ্ডের মনে। মুখে তার কুটিল হাসি, যা দেখে নিঃশ্বাসেরা যেন বারবার খেলা করছে হাত পা বাঁধা লোকটির সাথে। হাত উঁচু করে জাবিদকে থামতে বলল হৃদ। হালকা পায়ে এগিয়ে এলো লোকটার দিকে। হাত দিয়ে লোকটির মাথার চুলগুলো শক্ত করে ধরে নিজের মুখ বরাবর করল হৃদ। শক্ত কণ্ঠে হিসিয়ে বলল, তোর সাহস দেখে আমি সত্যি অবাক না হয়ে পারছি না। আমার নজর থেকে আমারই ইম্পর্ট্যান্ট ফাইলগুলো চুরি করলি, আবার এখনো দেশেও আছিস তুই। বাহ, একবারও ভাবলি না তোর মতো হারাম করে এসব খবর পেলে তুই জানে বাঁচবি না, নাকি জীবনের মায়া নেই? তুই জানিস না যে হৃদের পিঠে ছুরি বসায়, হৃদ সেই ছুরি দিয়েই তাকে হত্যা করে। লোকটি কাকুতি মিনতি করে বলল। লোকটির কথা শুনে হেসে ফেলল হৃদ। চোখ মুখ লাল হয়ে আছে, মুখের বিতৃষ্ণা জেরে বলল, সত্যি হাসালি তুই। এমন কিছু করার সুযোগটাই তো তুই আর পাবি না। তুই জানিস না আমার কাছে নিমক হারামদের কোনো জায়গা নেই। তুই তো যেই থলাই খেতি সেই থলাই ফুটা করার চেষ্টা করলি। আমার ইনফর্মার হয়ে আমারই গোপন ইনফরমেশন আমার শত্রুদের দিয়ে দিলি, সেই সাথে ল্যাব থেকে ফাইলগুলোও চুরি করলি। বাহ, সত্যি তো সাহসের তারিফ না করে পারছি না।